মধ্যস্থতা করতে যাচ্ছে তা আমি জানি না, আমরা বলতে পারি না, এখন কোনো ডিটেল পাওয়া যায়নি। রাশিয়ার সাথে একটা মধ্যস্থতার কথা হচ্ছে, কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে যে রাশিয়ার একটা বার্গেনিং চিপ আছে, সেটা হচ্ছে ইউক্রেন। রাশিয়া এখন ইউক্রেনের সাথে জড়িত এবং সেখানে আমেরিকার একটা ভূমিকা আছে। তো রাশিয়া ইউক্রেন নিয়ে যে ভিজাভি ইরানকে সাথে মধ্যস্থতা করতে গিয়ে তার শর্তটা কি থাকে, কি হয়। ইউক্রেন যুদ্ধটা কিন্তু চলছে, চলমান অবস্থাতে আছে। তো সেইটা একটা খটকার ব্যাপার আছে। এটা একটা সুদূর প্রসারী বিষয়ে দেখার বিষয় আছে। যদিও আমার মনে হয় যে একটা মধ্যস্থতা হতে পারে। অনেকে মনে করেন মধ্যস্থতা বেস্ট হতে পারে যদি ভারত চায়। ইন্ডিয়ার সাথে ইরানের সম্পর্ক ভালো, যদিও মাত্র এই যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে মিস্টার মোদি গিয়েছিলেন ইসরায়েলে, বাট তারপরেও যদি ভারত চায় বা ইরান যদি অ্যাকসেপ্ট করে, অন্য পার্টিরা যদি অ্যাকসেপ্ট করে, তাহলে একটা মধ্যস্থতা আলোচনা করতে পারে। চীনের পক্ষে করা যাচ্ছে, করার সম্ভাবনা আছে। রাশিয়া কতখানি করবে তার ইউক্রেন নিয়ে, সেটা একটা সন্দেহের জায়গা আছে। স্যার, এখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে নাকি তাদের ইরানের যে শীর্ষ নেতা বা শীর্ষ কর্মকর্তা তাদেরকে একেবারে ওপেন আদেশ দেওয়া আছে যে তাদেরকে যে কোনো সময় মানে হত্যা করতে পারে বা আক্রমণ করতে পারে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং বা তাদের স্থলাভিষিক্ত যারা হয়েছে, যেমন আলী লারিজানি কে হত্যা করা হয়েছে। এখন মোস্তফা খামেনির উপরেও কোনো আক্রোশ আছে কিনা, বা এরকম আরো কাদের প্রতি তারা মানে এরকম টার্গেট রাখতে পারে, বা টার্গেট রাখলেও আসলে ইরানের কিছু এটাতে কিছু যায় আসে কিনা, বা ইরান ক্ষতিগ্রস্ত হবে কিনা? কিছু তো যায় আসে, কিছু তো যায় আসে না, তো বলবো না। লারজানি অত্যন্ত পাওয়ারফুল লোক ছিলেন। তার সাথে আপনার সুলাইমানি সেনাবাহিনীর সম্পর্ক ছিল, তার সাথে সেনাবাহিনী সরি জেনারেল যিনি মারা গেছেন, তিনি তার সাথে তিনি ছিলেন কমান্ডার বাজিস বলে, যেটা মানে সুলাইমানি হ্যাঁ, বাজিসের প্রধান। গোলাম রেজা সুলেমানি বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ। তিনি ছিলেন কমান্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। আর লারজানির সাথে আপনার ইসলামিক রেভলিউশনারি গার্ডের একটা খুবই ভালো সম্পর্ক ছিল এবং তার একটা ইনফ্লুয়েন্স তাদের উপরে ছিল। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, যেটা আমি আগেও বলেছি, যে 30টি প্রভিন্সে এটা কিন্তু পুরো কমান্ড স্ট্রাকচার ডিভাইডেড। তার মানে এখন যে যুদ্ধটা চলছে সেটা কিন্তু সেন্ট্রালাইজড কমান্ডে চলছে না, এটা আঞ্চলিক যে কমান্ডার আছে তাদের উপরে, তাদের নেতৃত্বেই চলছে। অফকোর্স সেন্ট্রালাইজড কমান্ড পলিসি হয়তো তৈরি করে, কিন্তু সেই পলিসি দিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক নেতারাই ডিসিশনটা নেবে। এই ক্ষেত্রে ইসরায়েলিরা যেটা ভাবছে যে হয়তো তারা এই আঞ্চলিক যারা নেতা বা আঞ্চলিক কমান্ডাররা কতখানি পাওয়ারফুল, কতখানি স্কিল্ড, সেটা এতগুলো জানতে হতো তাদের, জানতে পারছে বা পারতে এখন নেওয়া শুরু করেছে। অত প্রথম থেকে জানতো না, প্রথম থেকে ভেবেছিল যে সেন্ট্রাল কমান্ড নষ্ট করলেই ইরানের কমান্ডটা নষ্ট হবে, তখন দেখা যাচ্ছে না। তবে অনেক ভাষ্যকারের মতে যেটা হচ্ছে যে যাদেরকে ইসরায়েল মারার চেষ্টা করছে বা মারছে, তারাই ছিল যারা নেগোশিয়েট করতে পারত। কিন্তু যারা ওই লেভেলে আছে, ফিল্ড লেভেলে, তারা কিন্তু খুবই কট্টরপন্থী এবং তারা ওরকম উদার নয় যে এরকম উদার আমরা সেন্ট্রালি আমরা দেখেছি বা কেন্দ্রীয়ভাবে আমরা যে নেতৃবৃন্দকে যতখানি উদার দেখেছি। লারিজানি সম্বন্ধে বলে যে উনি একজন উদারপন্থী ছিলেন এবং উনি পৃথিবীর যে কারোর সাথে নেগোশিয়েট করতে পারতেন। উনি আপনার মনে আছে যে নিউক্লিয়ার নিয়েও উনি নেগোশিয়েট করেছেন। তো এখন এইরকম নেতৃত্ব যদি না থাকে,
তাহলে ওই যে সোবার এফেক্ট আমরা যেটা বলি হুম, অন্যান্য নেতাদের উপরে, বিশেষ করে যারা কমান্ড লেভেলে আছে নিচের দিকে, তাদের উপর একটা সোবার এফেক্ট থাকার কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আন্তর্জাতিকভাবে কারোর সাথে যদি নেগোশিয়েট করতে হয়, সেই নেগোশিয়েট করার মতো আপনি কাউকে পাচ্ছেন না। কিন্তু যেই উদ্দেশ্যে এই টপ লিডারদেরকে সরানো হচ্ছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে একটা আপরাইজিং ইরানের মধ্যে। সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না, এবং হুম। আগামীতে অনেক ইন্টারন্যাশনাল ভাষ্যকারদের মতে যে এই ধরনের আপরাইজিং এর সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে আমরা নেতানিয়াহু নিয়েও অনেক কাহিনী শুনেছি যে উনি আছে কি বেঁচে নেই এবং তার বিভিন্ন ছবি, ফুটেজ আপনিও নিশ্চয়ই দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা মানে নিশ্চিত হতে পারিনি আসলে উনি আছে কি নেই। এটা একটি বিষয় আপনার কাছে। আরেকটি বিষয় আমরা কিন্তু ১ সপ্তাহ পর থেকেই মানে যুদ্ধ শুরু হওয়ার ১ সপ্তাহ পর থেকেই আমরা অনেকেই আলোচনা করছিল, অনেক বিশেষজ্ঞ বলছিল যে আমেরিকার সেই সক্ষমতা নাই। ইসরায়েলের তো নাই এই যুদ্ধ চালানো খুব বেশিদিন। তো সেখানে আমরা তো দেখছি যে মানে আমেরিকাও চালিয়ে যাচ্ছে আর ইরানের সক্ষমতা নাকি অনেক বেশি। তারা বেশ কয়েক মাস, বছরও চালাতে পারে। না, আমি আমেরিকার সক্ষমতার কথা যেটা বলা হচ্ছে, সেটা আমি বলবো না যে আমেরিকার সক্ষমতা নেই। আমেরিকার সক্ষমতা আছে, কিন্তু আমেরিকার সক্ষমতা ভেরি কস্টলি। হুম, খুবই, আপনি মনে করেন $20,000 একটা ড্রোন, সেটাকে মারতে যদি ওভার 2 মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল মারতে হয়, তাহলে সেটা কতখানি কস্ট যাচ্ছে আমেরিকাতে, হুম, আমেরিকার হুম, যুদ্ধটা কতখানি কস্ট হয়ে যাচ্ছে। প্লাস মোবিলাইজেশন, এই যে মোবিলাইজেশন করছে, এতগুলো যুদ্ধজাহাজকে নিয়ে আসা, সেইগুলো এই জাপান থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এটা তো কস্ট হুম, এফেক্টিভ, দারুণ কস্টলি। আমেরিকা যে 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 মানে তাদের যে ডলারের উপরে চাপ পড়বে না, তাদের যে অর্থনীতির উপরে চাপ পড়বে না, এমন তো কথা নেই। অলরেডি সেখানে কিন্তু আপনি জানেন যে তেলের দাম বেড়ে গেছে, পাম্পে হুম, তেলের দাম বেড়ে গেছে, এবং রিপোর্টেডলি পাম্পে অনেক ভিড় এখন। আমেরিকার জন্য একটা কস্টলি হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় যেটা আপনাকে দেখতে হবে, যে ক্রমেই কিন্তু ট্রাম্পের এই ডিসিশনের এগেনস্টে ইন্টারনাল ট্রাবলও হচ্ছে। আমরা অলরেডি দেখেছি হুম, একজন কর্মকর্তা রিজাইন করতে, এর মধ্যে আরো দুই একজনের কথা শোনা যাচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমেরিকা চেষ্টা করেছিল যে তার আধিপত্য দিয়ে অন্যান্য দেশগুলোকে তার সাথে নিয়ে আসা, বিশেষ করে নেটো কান্ট্রি। হুম, কিন্তু কোনো নেটো কান্ট্রি তার সাথে সায় দিচ্ছে না, এবং সরাসরি বলে দিয়েছে আমরা এই যুদ্ধের মধ্যে নাই, আমরা এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েলের।